ফের একবার বীরভূমের কাকরতলার ছবি আপনাদের দেখাবো। দেখুন কিভাবে বোমাবাজি হচ্ছে সেখানে। কেন না, যে ট্রাক বালি খাদান থেকে বালি নিয়ে যায় সেই ট্রাকের থেকে টাকা তোলা হয়, কেন না রাস্তা মেনটেন করার জন্য। সেই টাকা গ্রামবাসীরা কারা নেবে? দুভাগে ভাগ হয়ে গেছে গ্রামবাসীরা, এবং তা নিয়ে বচসা ঝামেলা এমন জায়গায় পৌঁছয় মুহুর্মুহু বোমাবাজি, পরপর বোমা। ইতিমধ্যেই একজন জখম। উঠতে পারবাং না, উঠতে পারবাং না, পেয়ে গেছে, পেয়ে গেছে। হ্যাঁ, আর উঠতে পারবাং না, উঠতে পারবাং না, পেয়ে গেছে, পেয়ে গেছে। হ্যাঁ, সুপ্রতিম রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। সুপ্রতিম, এ তো একদিনের সমস্যা বলে মনে হচ্ছে না। পেয়ে গেছে না, একদমই দেখো, এটা একদিনের সমস্যা নেই, এই সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। তার কারণ হচ্ছে এই যে বীরভূম আর বর্ধমানের মাঝামাঝি জায়গায় এই যে অজয় নদী আসছে, সেখানেই রয়েছে তোমার জামালপুর ঘাট। আর এই জামালপুর ঘাটের যেটা সমস্যা, সেটা হচ্ছে সরকারি, একদম সরকারি টেন্ডারপ্রাপ্ত এই ঘাট। কিন্তু এই ঘাট থেকে যে সমস্ত লরি বালি নিয়ে আসে এবং যে কয়েকটি গ্রামের ওপর দিয়ে এসে তারা মেন রাস্তায় আসে, সেখানকার গ্রামবাসীরা কিন্তু লরি থেকে একটা টাকা আদায় করে। তার কারণটা তারা বলেছে যে গ্রামের ভেতর দিয়ে যে লরি আছে তাতে কিন্তু গ্রামের রাস্তা খারাপ হয়, সেই রাস্তা ঠিকঠাক যাতে থাকে সেই জন্য কিন্তু টাকা নেয়। কিন্তু এই টাকা নিয়ে সমস্যা কোথায়, যে এই টাকা কাদের ভাগে থাকবে, কারা সঠিকভাবে ভাগটা রাখবে, এই টাকার ভাগ নিয়েই কিন্তু গন্ডগোল। এবং তারই জেরে কিন্তু আজকে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে জামালপুরের নদীপাড় এলাকা, এবং সেখানে কিন্তু বোমাবাজি হয়। এবং এই বোমাবাজি জেরে একজন আহত হয়, তাকে ইতিমধ্যেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং ওই যে জায়গা যেখানে ঘটনা ছড়িয়েছিল, যার জেরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল, সেখানে কিন্তু কাকরতলা থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে। যদিও এলাকা কিন্তু এখন আর কোনো সমস্যা নেই, এলাকা কিন্তু ফাঁকা। কিন্তু সুপ্রতিম, এই যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, কখনো পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ করেনি? দেখো, দীর্ঘদিন ধরে এই যে সমস্যা চলে আসছে গ্রামবাসীদের নিজেদের মধ্যে, সেটা কিন্তু বেশ কয়েকবার পুলিশ সেখানে জানতো এবং পুলিশ কিন্তু সমস্যা মিটিয়েছে। এবং পুলিশ কিন্তু বারে বারেই তাদেরকে বলেছে যে পালির গাড়ি থেকে কোনো রকম কোনো টাকা নেওয়া যাবে না। কিন্তু তারপরেও যখন গাড়ি নিয়ে আসে তখন কিন্তু পুলিশের ছাড়াই কিন্তু তারা সেই ওই গ্রামের মানুষরা কিন্তু অনেকে টাকা আদায় করতো। এবার অনেক বাড়ির লরি কিন্তু টাকা দিতে চাইতো না, তারা বেরিয়ে যেত। কিন্তু এই যে টাকা এতদিন ধরে নেওয়া হয়েছে, সেই টাকার ভাগ কী হবে সেটা নিয়েই কিন্তু আজকে সকাল থেকে গন্ডগোল ওঠে চরমে এই জামালপুর গ্রামে, কাকরতলা। ধন্যবাদ। উঠতে পারবাং না, উঠতে পারবাং না, পেয়ে গেছে, পেয়ে গেছে। হ্যাঁ, উঠতে পারবাং না, উঠতে পারবাং না, পেয়ে গেছে। পরের খবর বীরভূম থেকে, এবার রামপুরহাট। বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো। যে বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কেউ জানেন না, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং কোনো ডকুমেন্টস, কোনো কাগজপত্র না, কোনো বৈধ কাগজপত্র মেলেনি সঙ্গে। 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট কী কাজে ব্যবহার হয়? বিস্ফোরক হিসেবে ব্যবহার হয় অ্যামোনিয়াম নাইট্রেট। এতটা অ্যামোনিয়াম নাইট্রেট, প্রায় 16 কেজি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? অক্ষয় রয়েছে আমার সঙ্গে সরাসরি। অক্ষয়, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে এই অ্যামোনিয়াম নাইট্রেট কী কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো অতনুদা, তোমাকে বলে রাখি, গতকাল রাত্রিবেলা রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে 14 নম্বর জাতীয় সড়কের যে মুনসু বা মোড় এলাকা, সেই এলাকায় হানা দেয়। সেখানে একটি 16 চাকার লরি আটক করে এবং সেখানে দেখা যাচ্ছে 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট, যার ওজন প্রায় 16,000 কেজি। এবং এই বিপুল পরিমাণের যে বিস্ফোরক অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো রকম বৈধ পেপারস দেখাতে পারেনি, সেই কারণে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। এবং কী কারণে এই প্রচুর পরিমাণে বিস্ফোরকগুলি মজুত করে যে ভিন রাজ্য ঝাড়খণ্ড, সেইখানে তেলেঙ্গানা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বা পাচার করা হচ্ছিল, সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে আধিকারিকরা। এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, নির্দিষ্ট কোন স্পটে, সেটি জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ। এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সেই নিয়েও কিন্তু তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ। ধন্যবাদ। ভাবুন, যদি কারো সন্দেহ হয় যে একটা বাড়িতে কল সেন্টার খোলা হয়েছে, সেই কল সেন্টার থেকে হচ্ছে কি পাড়া প্রতিবেশী, সন্দেহ হতে পারে। সন্দেহ হয় না যদি কোনো পুলিশ কর্তার বাড়িতে কল সেন্টার খোলা হয়।
তখন সবাই ভাবেন পুলিশ কর্তা যখন নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই দিয়েছেন, ভাড়া দিয়েছেন কল সেন্টার খুলতে, সেইখান থেকে জালিয়াতি হবে, প্রতারণা হবে, কে আঁচ করেছিল? ওই পুলিশ কর্তা নিজেও বুঝতে পারেননি যে কত বড় জালিয়াতি হচ্ছে, লক্ষ লক্ষ টাকার জালিয়াতি হচ্ছে তার বাড়িতে। সেখানে সাইবার ক্যাফে, মাফ করবেন, সেখানে কল সেন্টার খুলে সেখান থেকে অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, কোথাকার ঘটনা এবং কিভাবে ধরা পড়লো? দেখো, পাঁশকুড়া থানাতে দিন কয়েক আগে এক পৌর অভিযোগ করেছিলেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 থেকে 6 লক্ষ টাকা খোয়া গেছে, দফায় দফায় তিনি প্রতারিত হয়েছেন। সেই মামলায় তদন্ত করতে গিয়ে একটি ফোন কলের সূত্র ধরে যে মহিলার সঙ্গে তার ওই ব্যক্তির অভিযোগকারীর কথা হয়েছিল, সেই ফোন কলের সূত্র ধরে উত্তরপাড়া থেকে প্রথমে একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। সেই মহিলাকে গ্রেপ্তার করার পর পুলিশ তার পরিচয় জানতে পারেন, তিনি আদত একজন টেলিকলার এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ফোন করতেন, ফোন করে বন্ধুত্ব বা আলাপ পরিচয় করতেন। অর্থাৎ কোনো ব্যক্তি একাকিত্বে ভুগছেন কিনা, তার কোনো বন্ধু লাগবে কিনা বা বান্ধবী লাগবে কিনা, বা তিনি কোনো ফিজিক্যাল রিলেশনশিপে যেতে চান কিনা, এই ধরনের টোপ দেওয়া হতো এবং অনেকে ফোন কেটে দিতেন আর অনেকে সেই টোপে বা সেই ফাঁদে পা দিতেন। এই হচ্ছে সূত্রপাত। তো ওই পৌর যিনি অভিযোগ করেছিলেন তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তার থেকে বিভিন্ন কয়েক দফাতে টাকা নিয়ে নেওয়া হয়। তিনি পাঁশকুড়া থানায় কমপ্লেন করেন। সেই কমপ্লেনের ভিত্তিতে ফোন কলের সূত্র ধরে উত্তরপাড়া থেকে একজন টেলিকলারকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বা তাকে জেরা করে দমদমের 2 নম্বর গেটের কাছে এই কল সেন্টারে হদিশ পাওয়া যায়, যার মালিক ঘনশ্যাম হালদার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঁশকুড়া থানার তরফে। এবং গতকাল সেখানে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে 17 জন টেলিকলারকে ডিটেইন করা হয়েছে বা আটক করা হয়েছে পুলিশের তরফে, যাদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফোন করা এবং ফোন করে বিভিন্ন টোপ দেওয়া। অর্থাৎ সুন্দরী মেয়ের সঙ্গে বন্ধুত্ব তারা করতে চান কিনা, কেউ করলে কি ধরনের তারা সম্পর্ক চান, এবং আস্তে আস্তে এক একটা সময় এই পদক্ষেপগুলো এগোতে থাকে এবং কেউ যদি তাদের সাথে সহমত হন তারপরে কিন্তু টাকা নেওয়ার খেলা কিন্তু শুরু হয়। এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করা হয়েছে কল সেন্টারের মাধ্যমে এবং সেক্ষেত্রে বিভিন্ন টেলিকলারকে এখানে কাজে লাগানো হতো এবং ঘনশ্যাম হালদারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাঁশকুড়ার ব্যক্তি ছাড়াও এদের দ্বারা কারা কারা প্রতারিত হয়েছে সেই বিষয়টা এক্সামিন বা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। সব মিলিয়ে এখানে টেলিকলার ব্যবহার করে এই ধরনের বেআইনিভাবে বিভিন্ন মানুষকে প্রতারিত করা হতো, বিভিন্ন ফাঁদ ফেলে বা প্রেমের ফাঁদ ফেলে প্রতারিত করা হতো। এই তথ্য কিন্তু উঠে আসছে পুলিশের তরফে। ধন্যবাদ অমিত। একদম দেখা যেত না, মানে এরা আসতো এট এ টাইম, কেউ আসতো না। আমারই ঘরের পাশে ইদানিং জানলাগুলো বন্ধ করে রাখতো। সন্দেহ কিছু না, এখন সাইবার ইয়েরা এখানে কাজ করছে, কোনো কাজ করছে, যার জন্য কেউ করে না। না, কোনো ডিস্টার্ব না, অফিসের মতনই থাকতো, কোনো বাইরে খুব একটা ডিস্টার্ব যে হতো তা না। যা করতো ওরা ঘরের মধ্যেই। না, রাত্রে চলে যেত, রাত্রে বাড়িটা ফাঁকা থাকতো। মানে জেনারেলি চোখে পড়েনি কোনোদিন রাত্রে রয়েছে কেউ, অনুভব করা যায়নি। তো আমি একদম আমিও এসেছি রাত্রি 10টায়, তখন পুলিশ সিজ করেছে, তখন 12টা, 11:30, 12টার সময় আমাদের সব অ্যারেস্ট করে নিয়ে গেছে।